আমাদের আজকে মোজাকারার বিষয় হলো গাজার সর্বশেষ পরিস্থিতি, ইসরায়েলের বাণিজ্য নিষেধাজ্ঞা এবং মার্কিন আমেরিকায় চলমান ছাত্র আন্দোলন। প্রথমে আমরা তুরস্কের বিষয়টা দেখি। তুরস্ক তো অনেকভাবে গাজার সাথে শুরু থেকেই জড়িত আছে, গাজার সাহায্যে গাজার কে এই সমস্যায় সংকট থেকে বের করার জন্য। তবে পাশাপাশি তুরস্কের একটা সমালোচনা ছিল। তুরস্ক বলতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের, যে তিনি কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, কেন তিনি উপযুক্ত কঠিন কোনো অবস্থান নিচ্ছেন না ইসরায়েলের বিরুদ্ধে। কারণ ইসরায়েলের সাথে তার তুরস্কের দীর্ঘ অনেক বিশাল একটা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট হয়, বাণিজ্য লেনদেন হয়, আমদানি রপ্তানি হয়। তুরস্ক যদি কঠোর অবস্থান নেয়, তাহলে সেটা ইসরায়েলের জন্য অনেক বড় একটা হুমকি, অনেক বড় একটা তার বাধা বা অনেক বড় একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে তার এই অর্থনীতির জন্য। তো এ নিয়ে তুরস্কের এরদোগানের সমালোচনা ছিল ভেতরে এবং বাইরে। এর মধ্যে তারা মেয়র নির্বাচনও খুব খারাপ করলো এরদোগানের দল। এখন এতদিন পরে তুরস্কের পক্ষ থেকে একটি কঠিন পদক্ষেপ আসলো। আসলে ঘটনা শুরু তুরস্ক যে ইসরায়েলের উপর যে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে, ট্রেড স্যাংশন, সেটার সূচনা আরো 4 সপ্তাহ আগে, প্রায় 1 মাস আগে, যে তুরস্ক আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের কাছে আবেদন পাঠিয়েছিল কূটনৈতিক লেভেলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুর্কি ইসরায়েলকে জানানো হয়েছিল যে আমরা এই এয়ার ড্রপের মাধ্যমে, অর্থাৎ বিমান থেকে আমরা রসদ সামগ্রী গাজায় ফেলতে চাই। এই জন্য তারা এই ইসরায়েলের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি চেয়েছিল। তো ইসরায়েলের তুরস্কের প্রথম অবস্থায় তাদের পরিকল্পনা ছিল 5,000 কিলোগ্রাম খাবার, ওষুধ, পোশাক ইত্যাদি কার্গো বিমান থেকে তারা গাজার ভূমিতে ফেলবে। যেমনটা জর্দান, আমেরিকা, আরব আমিরাত নিয়মিত করে চলছে। তারাও একটা সীমিত পরিসরে বিমান থেকে গাজার উপরে তারা ফেলে, এই এয়ার ড্রপ করে। এয়ার ড্রপ বলতে প্যারাশুটের মাধ্যমে আকাশ থেকে খাবারের প্যাকেট, বড় বড় প্যাকেট আকাশ থেকে ফেলা হয়। তো তুরস্কেরও পরিকল্পনা ছিল এমন যে তাদের একটা কার্গো বিমান আসবে, ইসরায়েলের পক্ষ থেকে যদি অনুমতি হয়, সেই কার্গো বিমানে থেকে প্যারাশুটের মাধ্যমে একটা হালকা, একদম অতি স্বল্প মাত্রার উচ্চতা থেকে সেই প্যারাশুটের মাধ্যমে খাবারের বা প্যাকেটগুলো, গাইডগুলো ফেলা হবে গাজার মধ্যে। তো এই ফেলতে গেলে একটু বাড়তি অন্যান্য সমস্যাও ছিল, কারণ একদম বিমানকে একদম কাছাকাছি নেমে আসতে হবে, সমুদ্র সীমার কাছাকাছি আসতে হবে। না হলে হয় কি, গাজা তো খুবই ছোট্ট একটা এলাকা, দৈর্ঘ্যে লম্বালম্বিতে প্রায় প্রায় 41 কিলোমিটার, আর প্রস্থে বড় জোর 12 কিলোমিটারের মতো। আর দুটো দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিয়ে বর্গাকার করলে 365 বর্গ কিলোমিটার মতো পুরো গাজাটা। তো এই গাজা উপকূলে যদি একটা কার্গো বিমান থেকে রসদ ফেলা হয়, অনেক সময় এমন হয়ে যায় গাজা সীমান্তে ঢোকার পর যদি একটু হিসেবে ক্যালকুলেশনে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সেই খাবার প্যারাশুটটা বাতাসে উড়ে গিয়ে ইসরায়েলের সীমান্তে গিয়ে পড়ে যায়, ইসরায়েল অধ্যুষিত এলাকায় পড়ে যায়, মানে ইহুদি অধ্যুষিত এলাকায়। হয় কি, তখন সেই রসদের বা প্যারাশুট বাহী যে রসদটা যায়, তারা পায়, সেটার গাজায় ফেরত পাঠানো হয় না, তারা নিজেরা সেটা দখল করে নেয়। এছাড়াও রসদ সামগ্রী বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে ফেলার সময় খাদ্য খাবার সামগ্রী ফেলার সময় অনেক কিছু হিসাব রাখতে হয়। উপকূলীয়, যেহেতু গাজাটা হলো একটা পুরোটাই সাগর তীরে, উপকূলীয় বাতাস, বিমানের গতি এবং এই গাজার মাটি সবগুলো হিসাব নিকাশ করে এমন ভাবে ফেলতে হয় যাতে খাবারের এই রসদের প্যাকেটটা গাজার মধ্যেই পড়ে, সীমান্তের মধ্যে পড়ে, অথবা পানিতে পড়ে, যাতে ইয়ারা আবার অনেক সময় এটা হিসাব রাখতে হয়। অনেক সময় এরকম ঘটনা ঘটেছে, আকাশ থেকে বিমান থেকে ফেলা হয়েছে খাবারের সামগ্রী, খাবারের বস্তা, গাইড, সেটা ফিলিস্তিনিদের উপর পড়ার কারণে ফিলিস্তিনিরা সেখানে মারা গেছেন চাপা পড়ে। এই জন্য এমন ভাবে ফেলতে হয় যেটা পানিতে পড়বে অথবা এমন জায়গায় পড়বে যেখানে মানুষ নেই আপাতত। তো এই হিসাব নিকাশ ছিল তুরস্কের। সেটা আরো 4 সপ্তাহ আগের ঘটনা। এই গত 8 এপ্রিল, গত মাসের 8 তারিখে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে তুরস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যে তুরস্কের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে যে
গাজাতে এয়ারড্রপের মাধ্যমে খাবার সামগ্রী ফেলা হবে, সেটা আমরা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছি, আমরা সেটা গ্রহণ করতে পারছি না। এই এরপরে তুরস্ক পাল্টা প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে, আমাদেরকে সরাসরি আমাদের বিমানকে সরাসরি ঢুকতে না দিলে অন্তত জর্দানের মাধ্যমে, জর্দান যেহেতু অনুমোদন পেয়েছে, জর্দানের মাধ্যমে আমরা সাহায্যটা দেই, এয়ারড্রপটা করি। ইসরায়েল এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। এই দুটি প্রস্তাব প্রত্যাখ্যানের পর তুর্কি জনগণ এমনি তো আগে থেকে আন্দোলন করছিল, বিক্ষোভ করে আসছিল যে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে। এই প্রত্যাখ্যানের পর তুর্কি জনগণ আরো খেপে গেছে এবং তুরস্কের প্রেসিডেন্টও আরো অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের এই আচরণে। তো এবং সাথে সাথে এরদোয়ান ঘোষণা দিয়েছেন যে আমরা ঠিক আছে, আমাদের যেহেতু প্রস্তাব গ্রহণ করা হলো না, আমরা এর পাল্টা ব্যবস্থা নেব। সেই পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে তুরস্ক বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার পরও সেটা বাস্তবায়িত হয়নি, বাস্তবায়িত হতে সময় লেগেছে। ট্রেড স্যাংশন, যেটা বাণিজ্য এই নিষেধাজ্ঞা, সেটা আমরা জানি যে দুটি দেশের মধ্যে যদি বাণিজ্যিক লেনদেন হয়, আমদানি রপ্তানি হয়, তো উভয় দেশের মধ্যে বাণিজ্য, এই আমদানি রপ্তানি, ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে একটা ব্যালেন্স রাখা, একটা ভারসাম্য রাখার চেষ্টা করা হয়। ওই দেশ থেকে যদি 1 টাকা আমদানি হয়, তাহলে আমার দেশ থেকে 1 টাকা রপ্তানি করা হবে, এমন একটা, অথবা 1 টাকা না হলে 8 আনা, কাছাকাছি ধরনের একটা ভারসাম্য রাখা হয়। এটাকে বলা ট্রেড ব্যালেন্স। তো এছাড়া অনেক সময় দেখা যায় সরাসরি পণ্য আমদানি করে, আমদানি রপ্তানিতে ভারসাম্য রাখা সম্ভব না হলে অন্য কোনো ব্যালেন্সিং ফ্যাক্টর, অর্থাৎ যেটার মাধ্যমে সরাসরি পণ্য আমদানি রপ্তানি না করা হলেও অন্য কোনোভাবে সেই আমদানি রপ্তানির একটা ভারসাম্যটাকে বজায় রাখা যায়, এমন একটা চেষ্টা বা একটা উপায় বের করা হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে এই যে বাণিজ্য, আমদানি রপ্তানি, এটা ভারতের সাথে, পাশের দেশের সাথে আমাদের বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হলো 7 গুণ, আকাশ পাতাল। অর্থাৎ আমরা যা আমদানি করি তার সামান্য কিছু রপ্তানি করতে পারি ভারতে, একদম অনেক গুণ বেশি পার্থক্য, অর্থাৎ কোনো ব্যালেন্সে নেই। ঠিক এই ধরনের বিষয়টা তুরস্ক এবং ইসরায়েলের ক্ষেত্রেও। 2023 সালে দুই দেশের বাণিজ্যিক লেনদেনের হার ছিল $7.004 বিলিয়ন, অর্থাৎ $7 বিলিয়ন আমরা ধরি। তো এই $7 বিলিয়ন মধ্যে বিলিয়ন ডলার বিনিয়োগের মধ্যে তুরস্কের পাল্লায় ভারী ছিল। তুরস্ক ইসরায়েলে রপ্তানি করেছে $5.4 বিলিয়ন মূল্যের পণ্য, আর ইসরায়েল থেকে আমদানি করেছে মাত্র $1.64 বিলিয়ন, অনেক কম। অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে তুরস্কের লেনদেনের হার ছিল, তুরস্কের ভাগে ছিল 70 ভাগ, আর ইসরায়েলের ভাগে ছিল 30 ভাগ। অনেক তফাৎ দুই দেশের মধ্যে। অর্থাৎ বেশিরভাগ আমদানি রপ্তানি যা করার তুরস্কই করেছে, আর ইসরায়েল রপ্তানি করেছে মাত্র 30 ভাগ বিষয়, 100 মধ্যে। তো এই বিপুল বাণিজ্য ঘাটতি, এটা তো এক ধরনের ক্ষোভ তৈরি করে। ইসরায়েল, এই তুরস্ক আমরা তুরস্ক থেকে এত টাকার জিনিস কিনছি, বা এর পরিবর্তে তুরস্ক আমাদের থেকে মাত্র আমরা 60 টাকা কিনলে তুরস্ক আমার থেকে মাত্র 3 টাকা জিনিস কিনছে, এমন একটা এই বিপুল বাণিজ্য ঘাটতির কারণে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় একটা ক্ষোভ তৈরি হওয়ার কথা, কিন্তু না, তাদের ভিতরে এই বিষয়ে কোনো ক্ষোভ ছিল না। কারণ এই বিশাল বাণিজ্য ঘাটতির পরও ইসরায়েল মূলত লাভবান হচ্ছিল তুরস্কের সাথে বাণিজ্যের লেনদেন করে। লাভবান হওয়ার কারণ, তুরস্ক থেকে যেসব পণ্য ইসরায়েল আমদানি করে সেটা অত্যন্ত সস্তায় তারা পেয়ে যায়। অত্যন্ত সস্তা বলতে তুরস্ক সস্তায় দেয় না, তুরস্ক তার লাভ করে দেয়, কিন্তু ইসরায়েল যে এই পণ্যটা অন্য কোথাও থেকে আমদানি করবে, সেই তুলনায় তুরস্ক থেকে অনেক কমে, অনেক সস্তায়, অনেক কম খরচে সে বিষয়টা সে ইম্পোর্ট করতে পারে, আমদানি করতে পারে। এসব পণ্য যদি সে ইউরোপ থেকে আমদানি করতে চায়, তাহলে তার কয়েক গুণ বেশি ডলার খরচ হয়ে যেত যদি করতো। এই জন্য তারা মূলত তুরস্ক কি রপ্তানি করতে হয় ইয়াতে ইসরায়েলে? লোহা, স্টিল, জেট ফুয়েল, মানে বিমান চালানোর যে ফুয়েল, যেটা নির্মাণ সামগ্রী, মেশিনারি, সিমেন্ট, গ্রানাইট পাথর, কেমিক্যাল, কীটনাশক, ইট, গৃহ নির্মাণের ইট ইত্যাদি।
অর্থাৎ এর মধ্যে এমন এমন বিষয় ছিল যে, যেমন জেট ফুয়েল, যে ফুয়েল ব্যবহার করে, যে ফুয়েল দিয়ে বিমান চালিয়ে গাজার উপর আক্রমণ করা হয়, কেমিক্যাল যেটা যেটা ব্যবহার করে ইসরায়েল বিভিন্ন মারণাস্ত্র এবং গাজার মানুষ, ফিলিস্তিনের মানুষকে হত্যা করার জন্য অস্ত্র শস্ত্র তৈরি করে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তুরস্ক থেকে রপ্তানি করা হতো। এটা নিয়ে অনেকের সমালোচনা যে তুরস্ক তো আসলে মূলত ইসরায়েলকে হত্যার সামগ্রী, হত্যার উপাদান তুলে দিচ্ছে। আন্দোলন এরদোয়ানের বিরুদ্ধে যারা কথাবার্তা বলেন, যারা মতামত দেন, তারা এই বিষয়ে আপত্তি তুলেন এবং তাকে নিন্দাবন্ধ গালমন্দ করেন এই জন্য। তো মোটামুটি ভাবে 8 এপ্রিলের পর, যখন 8 এপ্রিলে ইসরায়েল তুরস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করলো যে আমরা তোমাদের আবেদন গ্রহণ করতে পারছি না, এরপর থেকে আন্দোলন আরো তীব্র হলো। এই এতদিন ধরে আন্দোলনকারীরা এই 8 এপ্রিলের আগে আন্দোলনকারীরা এরদোগানকে দুর্বল, অলস বা নতজানু ইত্যাদি বলে আখ্যায়িত করছিল। অর্থাৎ পরদিন 8 এপ্রিল যখন ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তুরস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো, তখন এরপর দিন অর্থাৎ 9 তারিখে তুরস্কের এই বর্তমান সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যা আগে যিনি গোয়েন্দা প্রধান ছিলেন তুরস্কের, তিনি প্রকাশ্যে একদম কঠোর ভাষায় বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন সাধারণত কয়টি বিষয়, মোট 54টি তুর্কি পণ্য যে তারা এখন থেকে আর ইসরায়েলে পাঠাবে না, রপ্তানি করবে না, এটা স্থগিত থাকবে। অর্থাৎ একটা স্থায়ী বন্ধ না, নিষেধাজ্ঞা নয়। অর্থাৎ এটা এই 54টি পণ্য ইসরায়েলে আসবে না তুরস্ক থেকে, যতদিন না গাজা একটা স্থায়ী যুদ্ধবিরতি না হয় এবং যতদিন না গাজায় অবাধে, মুক্তভাবে, স্বাধীনভাবে মানবিক সাহায্য যেতে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই তুরস্কের 54টি পণ্য ইসরায়েলে আসা বন্ধ থাকবে, স্থগিত থাকবে। এই তুরস্কের এই কঠিন পদক্ষেপ ইসরায়েলকে বড় বেকায়দায় ফেলে দিয়েছে। আর 7 অক্টোবরের পর ইসরায়েল গাজায় হামলা করার পর এই প্রথম কোনো দেশ, বিশ্বের কোনো দেশ ইসরায়েলের উপর সরাসরি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলো, সেটা তুরস্ক করেছে। তুরস্ক, অনেকে আবার সমালোচনা করে বলে যে তুরস্কের এই বাণিজ্য নিষেধাজ্ঞা আসলে এটা এরদোয়ানের রাজনৈতিক একটা পদক্ষেপ, যেহেতু এতদিন সে গাজার পক্ষে কঠিন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এই কারণে জনগণ, ইসলামপন্থী জনগণ, অর্থাৎ তার ভোট ব্যাংক যারা ছিল এরদোয়ানের, তারা তার উপর বিরক্ত, বীতস্পৃহ, তাকে ঘৃণা করতে শুরু করেছিল। এই ভোট ব্যাংকদেরকে আবার ফিরিয়ে আনতে ধরতে মূলত এরদোয়ান এই খেলা খেলেছে। যাক, সেটা অনেক ধরনের মতামত দেওয়া যেতে পারে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। রাজনীতির ময়দানে অসত্য বা মিথ্যা কোনো কিছু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এটা তো সত্য, তুরস্ক শেষ পর্যন্ত এটা নিষেধাজ্ঞা দিয়েছে। অনেক সময় জনগণের কাতারে থাকলে একটা বিষয়কে এক ধরনের মনে হয়, আবার প্রশাসন ক্ষমতা থাকলে বিষয়টাকে আরেকভাবে, আরো অনেক দৃষ্টিভঙ্গিতে একটি বিষয়কে বিবেচনা করা হয়। তো দুই অবস্থান থেকে একটি বিষয়কে বিবেচনা করলে এক এক দৃষ্টিকোণ থেকে এক এক রকম মনে হয়। তো তুরস্ক শেষ পর্যন্ত কঠিন বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে। এখন যেসব 54টি পণ্য ইসরায়েলের জন্য খুবই জরুরি, এসব পণ্য যদি সে স্থানীয়ভাবে উৎপাদন করতে গেলে তার ব্যবস্থাপনা এবং তার শ্রমিক এবং অবকাঠামো অনেক কিছু তাকে নতুন করে তৈরি করতে হবে, যেটা আপাতত সম্ভব নয়। আর বিকল্প এসব পণ্য আমদানি করতে চাইলে সে আমদানি করতে পারবে জার্মানি থেকে। তুরস্কের পর জার্মানি হলো ইসরায়েলের সবচেয়ে বড় ট্রেড পার্টনার, বাণিজ্য সহযোগী। জার্মানি থেকে বেশি পণ্য যেগুলো তুরস্কের কাছ থেকে পাওয়া যায় না, সেগুলো জার্মানি থেকে আমদানি করে। আর আমেরিকার সাথে কোনো পণ্য আমদানি হয় না, আমেরিকার সাথে তার অর্থ ডলারের লেনদেন, অস্ত্রের লেনদেন হয় এবং নীতির লেনদেন হয়। কিন্তু পণ্য সাধারণত তুরস্ক থেকে আসে, আরো অনেক রাষ্ট্র থেকে আসে। আর তুরস্কের যেগুলো পাওয়া যায় না, সেগুলো জার্মানি থেকে আসে। এখন ইসরায়েলের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে জার্মান থেকে পণ্য আমদানি করতে গেলে, আমরা একটু মানচিত্র, আমাদের যদি ছবি থাকতো আমরা মানচিত্রটা দেখাতে পারতাম, অনেক দূর, অনেক ঘুর পথে জার্মানি থেকে পণ্য আমদানি করতে হয়, কয়েক গুণ বেশি খরচ পড়ে যাবে, যেটা ইসরায়েলের জন্য এটা অর্থনীতির জন্য অনেক চাপ সৃষ্টি করবে। এই জন্য ইসরায়েল চাচ্ছিল, যখন এই বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছিল তুরস্কের পক্ষ থেকে কঠিন ভাবে, তখন তারা নানা চেষ্টা করছে কূটনৈতিক লেভেলে, নানাভাবে, যে তুরস্ককে এটা থেকে নিরস্ত করা যায় নাকি, থামানো যায় কিনা। না, তুরস্ক অনেক চিন্তা ভাবনা করে, অনেক দীর্ঘ প্রস্তুতি নিয়েই নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2 মে, এই মাসের, আজকে তো 8 তারিখ, এই মে মাসের 2 তারিখে হাকান ফিদানের ঘোষণার পর তুরস্ক ইসরায়েলগামী সমস্ত বাণিজ্য জাহাজ থামিয়ে দিয়েছে। যে 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 বন্দরে জাহাজগুলো ছিল
সেখানে তার সেগুলোকে স্ট্যান্ড স্টিল একদম থামিয়ে দিয়েছে, এগুলো আর ইসরায়েলের দিকে যাবে না যতদিন না গাজার একটা স্থায়ী যুদ্ধবিরতি হয়। এছাড়া এটা তো বর্তমানের ঘটনা। আর গত 7 এপ্রিল, অক্টোবরে যখন হামাস হামলা করেছিল তারপর পরেই দুই দেশ তুরস্ক এবং ইসরায়েল নিজ নিজ রাষ্ট্রদূত ফিরিয়ে এনেছিল। তো কূটনৈতিক লেভেলটা অনেক নিচে নেমে এসেছিল। বাণিজ্যিক সম্পর্ক, বাণিজ্যিক লেনদেন চালু ছিল। আর এর আগেও সম্পর্ক খারাপ ছিল। 2022 সালে এ, জুলাই এপ্রিলের দিকে আমেরিকার মধ্যস্থতায়, আমেরিকার এই দুইজনের সমঝোতার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আবার নতুন করে কোন রকম পুনর্বহাল করা হয়েছিল। 2022 সালের পর 1.5 বছর এই সম্পর্ক ছিল জোড়াতালি দিয়ে, আবার অক্টোবরে এসে আবার সম্পর্কটা খারাপ হয়েছে। এবং এক দেশ আরেক দেশকে গালি স্বৈরাচার, হিটলার ইত্যাদি বলছে। আর নিষেধাজ্ঞার পরপরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে ডিকটেটর বলেছে। এটা খুবই হাস্যকর একটা বিষয়। ইসরায়েলের মন্ত্রী আরেক দেশের, তুরস্ক বা অন্য দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে ডিকটেটর বলছে। এটা ইসরায়েল হলো এমন দেশ যারা অন্যের জমি জবরদখল করে অত্যন্ত ভয়ঙ্কর গণহত্যা চালাচ্ছে, তারা অন্যদেরকে স্বৈরাচার বলছে। অথচ নিজেরা হলো অ্যাপারথাইড স্টেট। অ্যাপারথাইড স্টেট মানে হলো বর্ণবাদী রাষ্ট্র। নিজেরা একটা বর্ণবাদী ধর্মান্ধ রাষ্ট্র হয়ে আরেক দেশের রাষ্ট্রপ্রধানকে তারা স্বৈরাচার বলে গালি দিচ্ছে। আর তারা কি করছে? তারা শিশু, নারী, বৃদ্ধ কাউকে ছাড় না দিয়ে নির্বিচারে প্রায় 45 থেকে 40 হাজারের মতো মানুষ ইতিমধ্যে তারা শহীদ করে দিয়েছে। এটা তাদের হিসাবে নেই, তারা অন্য দেশের প্রেসিডেন্টকে ডিক্টেটর বলছে। এইটা আসলে ইহুদিদের জন্মগত স্বভাব। আর ইসরায়েলের বিরুদ্ধে যে একটা বাণিজ্য নিষেধাজ্ঞা, ট্রেড স্যাংশন সেটা শুধু তুরস্ক নিয়েছে, তবে কূটনৈতিকভাবে ব্যবস্থা ইসরায়েলের বিরুদ্ধে শুধু তুরস্ক না, আরো অনেকে নিয়েছে। তুর্কি নিষেধাজ্ঞা যেদিন দিল, এ, তার ঠিক একদিন আগে মানে 30 এপ্রিল, মানে 1 মেতে তুর্কি তো নিষেধাজ্ঞা দিয়েছে 2 মে 2 তারিখে, কঠিনভাবে, চূড়ান্তভাবে। মেয়ের 1 মেতে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া, তিনিও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করেছেন। কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভ পেট্রো, তিনি বিবৃতিতে বলেছেন যে আমার চোখের সামনে গাজার হত্যাকাণ্ড দেখে আমরা চুপ থাকতে পারি না। এটা আমাদের জন্য একটা অত্যন্ত বিপর্যয়কর, লজ্জাজনক বিষয় যে আমাদের চোখের সামনে এমন একটা ঘটনা ঘটছে। এজন্য আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতে পারি না। এছাড়া ল্যাটিন আমেরিকা আসলে সাধারণত একটা বাম ঘরানার দেশ। বিভিন্ন দেশে বামপন্থী সরকার বা কমিউনিজম এবং কমিউনিজমের একটা প্রচার প্রসার বিভিন্ন দেশের। এই জন্য কলম্বিয়ার আগে ল্যাটিন আমেরিকার চিলি, বলিভিয়া, হন্ডুরাস এসব সরকারের সাথেও রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সম্পর্ক ছিল। এই 3টি রাষ্ট্র, চিলি, বলিভিয়া, হন্ডুরাসও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আরো আগে। কিন্তু বিশ্বের সমস্ত রাষ্ট্র যদি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে, বাকি শুধু 3টা রাষ্ট্র যদি ইসরায়েলের সাথে থাকে, তাহলে পুরো বিশ্ব কি করলো না করলো সেটা ইসরায়েলের কাছে অত ধর্তব্য বিষয় না। সে 3 মোরাল রাষ্ট্র হলো আমেরিকা, ব্রিটেন, জার্মানি। ফ্রান্সও থাকতে পারে। মূলত এই 3টা রাষ্ট্র, ব্রিটেন, আমেরিকা, জার্মানি। এই 3 রাষ্ট্র যতদিন ইসরায়েলের সাথে থাকবে, ততদিন ইসরায়েলের কাছে ব্ল্যাঙ্ক চেক থাকবে। যা কিছু করবে সবকিছুর জন্য একটা সাফাই থাকবে, কেউ কিছু করতে পারবে না। একদম এই 3 রাষ্ট্র নিঃশর্তভাবে অনুমোদন দিয়ে যায়, সবকিছু ইসরায়েলের প্রত্যেকটা কাজকে অনুমোদন দেয়। হ্যাঁ, বাহ্যিকভাবে বলে আমরা নিন্দা করে ইত্যাদি, এগুলোরও মুখ রক্ষার জন্য। ভিতরে ভিতরে এরা অস্ত্র, কেমিক্যাল সবকিছু নিয়মিত দিয়ে যাচ্ছে ইসরায়েলকে, তার যা ইচ্ছা তাই করার জন্য। এই 3 রাষ্ট্রের পক্ষ থেকে যদি সত্যিকার কোনো বাধা না আসে, তাহলে ইসরায়েলকে তাদের এই বর্বরোচিত আক্রমণ, তাদের এই পশুত্ব থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ থামাতে পারবে না।